নাঙ্গলকোটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন শনিবার সকালে নাঙ্গলকোট মনোয়ারা মাহমুদা বালিকা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি ওমর ফারুক মিয়াজির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা 10 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি খায়রুল ইসলাম, জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা সহকারী সেক্রেটারি জোবায়ের উদ্দিন খন্দকার ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, পৌরসভা আমির হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সহসভাপতি আব্দুল করিম, AKM শাহ আলম, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হায়দার, সাবেক জেলা নির্বাহী পরিষদ সদস্য ও নাঙ্গলকোট উপজেলা সাবেক সভাপতি সাংবাদিক কেফায়েতুল্লাহ মিয়াজি, সাবেক ছাত্রনেতা SM আমিনুল হক মাওলানা, সমাজসেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খান, নাঙ্গলকোট পৌরসভা নবনির্বাচিত সভাপতি মাস্টার সুলাইমান, মাইনুল হক মজুমদার, বাবলু, দিদার হোসেন। দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রকাশ্য ভোটে 2025-26 সেশনের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ওমর ফারুক মিয়াজি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ আলম চিশতি, নাঙ্গলকোট পৌরসভা সভাপতি নির্বাচিত হয়েছেন মাস্টার সুলাইমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু তৈয়ব মজুমদার। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি 2025-26 কার্যকালের জন্য এই অবহেলিত জনপদে যারা শ্রমিকের দায়িত্ব পালন করবেন, মাঠে ময়দানে শ্রমিকের অধিকার আদায়ে যারা দায়িত্ব পালন করবেন, যাদের উপর দায়িত্ব অর্পিত হয়েছে, আল্লাহ যেন এই দায়িত্বকে কবুল করেন এবং যোগ্যতার সাথে শ্রমিকদের দায়িত্ব পালনের তৌফিক দান করেন। এই কমিটিগুলোকে কবুল করেন, সবাই বলে আমিন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সকলে জানি এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই বাংলাদেশের মেজরিটি মানুষ বিভিন্ন শ্রমের সাথে জড়িত। আজকে আমরা যারা চাকরি করি, ব্যবসা করি, আমরাও কার্যত একজন শ্রমিক। এই শ্রমিকদের রক্ত, শ্রমে, ঘামে এই দেশের অর্থনীতির সমৃদ্ধি নিশ্চিত হয়। আমার প্রবাসী শ্রমিক যারা, তাদের রেমিটেন্সে এই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হয়, রিজার্ভের ফান্ড বাড়ে। আমার মেহনতি কৃষক যারা, তাদের উৎপাদিত খাদ্যশস্যে, তাদের ফসলে আমাদের রুটি রুজির ব্যবস্থা হয়, দেশের সমৃদ্ধি হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, যাদের ঘাম, শ্রম, পরিশ্রমে এদেশের মানুষের উন্নতি সমৃদ্ধি, সেই শ্রমিকদের সাথে সবচেয়ে বেশি অবহেলার সাথে আচরণ করা হয়, ঠিক কিনা? আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি এই শ্রমিকদের অধিকার আদায়ে যারা ভূমিকা পালন করে, তারাও শ্রমিকদের সাথে বিমাতা সুলভ আচরণ করে। আমরা ঢাকায় লক্ষ্য করি মের 1 তারিখে শ্রমিক দিবসে বিভিন্ন গার্মেন্টস থেকে, বিভিন্ন জায়গা থেকে শ্রমিকদেরকে ধরে নিয়ে এসে সমাবেশ করে, তাদেরকে টাকা দেবে, খাবার দেবে বলে সেই টাকা এবং খাবারও আবার ওই নেতা শ্রেণীর কিছু লোক মেরে দেয়, ঠিক কিনা? এই শ্রমিকরা এত অবহেলার পরেও শ্রমিকরা কখনো কাজ বন্ধ করেনি, কৃষকেরা কখনো তার খাদ্যশস্য উৎপাদন থেকে নিজেকে বিরত রাখেনি, নির্মাণ শ্রমিকরা কখনো অট্টালিকা তৈরি থেকে তাকে কখনো সরিয়ে রাখেনি। এত নিপীড়নের পরেও, অধিকার বঞ্চনার পরেও এই শ্রমিকেরা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে এখনো নিয়োজিত থাকে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে, ঠিক কিনা? আজকে ওই অধিকার হারা বঞ্চিত শ্রমিকের মূল কারণ হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত থাকে, তারা নিজের আখের গোছানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন। তারা তাদের দলীয় সমৃদ্ধি অর্জন করেন, ব্যক্তিগত অর্থনৈতিক সুবিধা অর্জন করেন, দেশে বিদেশে তারা টাকা পাচার করেন, নিজেদের সন্তান সন্ততিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে
দেশের বাইরে পড়াশোনা করে বড় বড় ডিগ্রি অর্জন করেন, কিন্তু শ্রমিকের অধিকারকে তারা পদদলিত করেন, ঠিক কিনা? এই দেশের শ্রমিকেরা সবচেয়ে বেশি সম্মানের পাত্র হওয়ার কথা ছিল। এই দেশের শ্রমিকের অধিকার সবার আগে মিটিয়ে দেওয়ার কথা ছিল। এই দেশের শ্রমিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা সবার আগে করার কথা থাকলেও আমরা দেখি সবচেয়ে নিগৃহীত হয় শ্রমিকেরা। তার মূল কারণ হচ্ছে ইসলামের শ্রমনীতি এই সমাজে প্রতিষ্ঠা না হওয়ার কারণে এই দেশের শ্রমিকেরা এখনো আশাহত জীবন যাপন করছে। ইসলাম নির্দেশ দেয় শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি মিটিয়ে দাও। তোমরা যা খাও শ্রমিকদেরকে তা খেতে দাও। তোমরা যা পোশাক পরো শ্রমিকদের তার সে ধরনের পোশাকের ব্যবস্থা করো। এই তিনটি মূলনীতি আজকে আমাদের সমাজে উপেক্ষা করার কারণে শ্রমিক অসন্তোষ, শ্রমিক বিদ্রোহ, শ্রমিকদের সাথে মালিকের বনিবনা হয় না। শ্রমিকরা রাস্তায় নেমে আসে, তাদের অধিকার নিয়ে যদি তারা আবার কথা বলে তাদেরকে রাজপথে গুলি করে হত্যা করা হয়, ঠিক কিনা? বিগত 16 বছরে আমরা লক্ষ্য করেছি এই ফ্যাসিবাদী সরকার এই শ্রমিকদেরকে তার দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। শ্রমিকদেরকে তার ন্যায্য মজুরি থেকে তারা বঞ্চিত করেছে। যে মালিকেরা শ্রমিকদের অর্থ না দিয়ে, বেতন না দিয়ে, বোনাস না দিয়ে নিজে আখের গুছিয়েছেন, ওই মালিকদেরকে বিগত ফ্যাসিস্ট সরকার আশ্রয় দিয়েছে, ঠিক কিনা? আজকে নতুন বাংলাদেশে আমরা চাই না আমাদের শ্রমিকেরা অধিকার বঞ্চিত থাকবে, বরং এই শ্রমিকদের খাদ্যের ব্যবস্থা সবার আগে নিশ্চিত করতে হবে, বাসস্থানের ব্যবস্থা সবার আগে নিশ্চিত করতে হবে, সুচিকিৎসার ব্যবস্থা সবার আগে নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? আজকের এই দ্বিবার্ষিক শ্রমিক সম্মেলন থেকে আমি রাষ্ট্রের কাছে আহ্বান করতে চাই, বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তাদের কাছে আহ্বান করতে চাই, আমাদের শ্রমিক শ্রেণীর মানুষের চিকিৎসার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি করে দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা দেখি আমাদের শ্রমিকেরা যা রুজির ব্যবস্থা করে বেশিরভাগ তার সন্তানের লেখাপড়া, চিকিৎসার পিছনে চলে যায়। আজকে পর্যন্ত কোন সরকার তার জন্য কোনো পদক্ষেপ নিতে পারেনি। প্রিয় শ্রমিক ভাইরা, আমরা যে ময়দানে কাজ করছি এই নাঙ্গলকোট উপজেলা কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে একটা অবহেলিত ময়দান। রাস্তাঘাট যোগাযোগের দিক থেকে, প্রশাসনিক যোগাযোগের কানেকশনের দিক থেকে আমরা একটি দূরে জেলা উপজেলা হিসেবে অবস্থান করার কারণে আমাদের জন্য সবসময় বরাদ্দ কম, আমাদের জন্য প্রশাসনিক ব্যবস্থা কম, আমাদের জন্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কম। আজকে পর্যন্ত নাঙ্গলকোটে এত বড় উপজেলা হওয়ার পরেও একটি ফায়ার সার্ভিস এখনো তৈরি হয় না, ঠিক কিনা? আজকে পর্যন্ত এই নাঙ্গলকোটে শত শত মানুষের বসবাসের পরে রেল লাইনকে উন্নীত করে একটি জাতীয় রেল লাইন হিসেবে প্রতিষ্ঠা করে গুরুত্বপূর্ণ ট্রেনকে এখানে থামানোর ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি, ঠিক কিনা? এই নাঙ্গলকোটকে সবসময় তারা কলাগাছ দেখিয়ে বিভিন্নভাবে আমাদেরকে বঞ্চিত করেছে, আশা প্রকাশ করে আমাদের বঞ্চনা স্বীকার করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা শ্রমিকেরা আজকে দাবি জানাতে চাই এই নাঙ্গলকোট যেন অবহেলার শিকার না হয়, এই নাঙ্গলকোট যেন তার অধিকার পেয়ে একটি সমৃদ্ধ উপজেলায় রূপান্তরিত হতে পারে। আমরা যে যেখানে আছি শ্রমিক শ্রেণীর প্রত্যেকে আমরা আমাদের বয়স থেকে রেস করবো, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, এই জন্য আজকে যে ময়দানে আপনি কাজ করছেন এই ময়দানে অসংখ্য শ্রমিক মানুষ রয়েছে। সেই শ্রমিকদের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। এমন একটা শ্রমিক থাকবে না যে শ্রমিক এই আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাওয়াতের আওতায় আসবে না, ঠিক কিনা? শ্রমিক কল্যাণ ফেডারেশন কেমন একটি কল্যাণকামী সংগঠন বা কেমন সংগঠন, অনেক শ্রমিক সেই মেসেজ এখনো ঠিক মতো পায় না, ঠিক কিনা? এই সংগঠনের মানুষ যারা নেতৃত্ব যারা দেন তারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। এই সংগঠনের যারা শ্রমিক নেতৃবৃন্দ তারা দায়িত্ব পেয়ে কোন সিএনজি স্টেশনে চাঁদাবাজি শুরু করে দেয় না, কোন বাস স্ট্যান্ডে চাঁদাবাজি শুরু করে না, কোন রিক্সা কিংবা অটো স্ট্যান্ডে চাঁদাবাজি শুরু করে না, বরং ওই বাসের শ্রমিক যারা, হেল্পার যারা, মালিক যারা, অটো সিএনজি যারা, তাদের অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে, ঠিক কিনা? এজন্য শ্রমিক শ্রেণীকে তার
ভয়েস রেজ করতে হবে, আমাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য নাঙ্গলকোট যেভাবে স্বতন্ত্র আসন ছিল সেইভাবে এই নাঙ্গলকোটকে স্বতন্ত্র আসন করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আমি ইতিমধ্যে আমাদের মাননীয় উপদেষ্টার সাথে সচিবালয়ে গিয়ে আমি দেখা করেছি। আমাদের নাঙ্গলকোট উপজেলার সীমানা সহ গ্রাম, মানুষ, বাজারের সংখ্যা সব সামগ্রিক বিষয় উপস্থাপন করেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশন সংস্কারের যারা কমিটি কাজ করছেন তাদের সাথে আমি নির্বাচন কমিশনে গিয়ে দেখা করেছি। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এই স্বতন্ত্র আসনটিকে আলাদা আসন হিসেবে চিহ্নিত করার জন্য, ভূমিকা করার জন্য তারাও চেষ্টা করছেন। আমরা বিশ্বাস করতে চাই এই অবহেলিত জনগণের ভাগ্য উন্নয়নে, শ্রমিক শ্রেণীর ভাগ্য উন্নয়নে এই আসনটিকে স্বতন্ত্র আসনে রূপান্তরিত করে আমরা আমাদের ভাগ্যের, আমরা আমাদের অধিকারের স্বরূপনা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে যদি বলে এরকম কোন সিস্টেম নাই যে আমি ইউনিয়ন সভাপতি পদপ্রার্থী, আমি উপজেলা সভাপতি পদপ্রার্থী, আমি এই পদের জন্য শুভেচ্ছা এক নেতার ছবি দিয়ে, হাসিনা রাফাতের ছবি দিয়ে, খায়রুল ভাইয়ের ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে আমি প্রত্যাশী দোয়া কামনা করছি, এই জাতীয় কোন নিয়ম আমাদের সংগঠনে আছে? আমাদের সংগঠনে এগুলো না। জাতি, সমাজ, জনগণ, রাষ্ট্র, প্রশাসন আমাদের এই শৃঙ্খলা, আমাদের নিয়মগুলা মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই। তো দেখুন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামিক ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, এখানে কোনো লবিং নেই, গ্রুপিং নেই, পদের প্রতি তাদের কোনো তদবির নেই। আমরা এইভাবে একটি সংগঠনকে দেলে সাজে আমরা গোছাই। এই কারণে আমাদের এখানে মারামারি নেই, গ্রুপিং নাই, মিছিল নাই, পক্ষে বিপক্ষে আমাদের এখানে মিটিং নাই। আর যারা এই জাতীয় কাজের সাথে জড়িত আমরা তাদেরকে আমাদের দলের পদবি পাওয়ার উপযুক্ত বলে আমরা তাকে বিবেচিত করি না, ঠিক কিনা? নাঙ্গলকোটের শ্রমিক কল্যাণ একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত হতে যাচ্ছে। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি, আমার আগেই এক আলোচক বলেছে যে শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু, আল কাসিমু হাবিবুল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু যারা, আমরা কি আল্লাহর কাছের মানুষ না? নিশ্চয় আমাদের মর্যাদা এবং সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আমরা সেই সম্মানিত লোকদেরকে নিয়ে আজকে এই আয়োজনে কথা বলতে শুরু করেছি। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, শ্রমিক কল্যাণ ফেডারেশন যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে তার কার্যক্রমকে আঞ্জাম দিচ্ছে, এটা হচ্ছে একটা নবীওয়ালা কাজ। এ কাজ করেছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আন্দোলনের কার্যক্রম আমরা পরিচালনা করছি। আমাদেরকে এই বিষয়টি মাথা রেখে জবাবদিহিতার অনুভূতি নিয়ে নাঙ্গলকোটের সর্বস্তরে সকল পর্যায়ের শ্রমিকদের নিকট আমরা যাতে করি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে আন্দোলনের দাওয়াতকে পৌঁছিয়ে দিতে পারি, সেজন্য আমরা সবাই দায়িত্বের জায়গা থেকে আমরা যাতে করে ভূমিকা রাখতে পারি, আমি আপনাদের কাছে সে প্রত্যাশা করব। SPTV, দেশ ও মানুষের কল্যাণে।